গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন সকলেই খুব ভালো আছেন এবং সাবধানেও আছেন। মৌসুমিজ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গত দিনের ভিডিওতে আমি কিন্তু বেশ কিছু জায়গা শেয়ার করেছিলাম আমরা পুরীতে বেড়াতে এসে যেখানে যেখানে ঘুরতে গিয়েছিলাম। সেদিনেরই বেশ কিছুটা অংশ কিন্তু আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিল সেই কারণে। তাই আজ বাকি পার্টটুকু আপনারা দেখতে পাবেন সেদিন আমরা আরও কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলাম। সাথে থাকুন আর দেখতে থাকুন মৌসুমিজ ওয়ার্ল্ড। যারা মৌসুমিজ ওয়ার্ল্ডকে প্রথমবার দেখছেন আমি প্রত্যেককে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, কারণ একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রিপশন অনেকটা আগ্রহ যোগায় পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন প্রত্যেকেই কিন্তু জানেন একটা ছোট্ট ভিডিও এডিট করতেও ঠিক কতটুকু পরিশ্রম প্রয়োজন। আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, কথা বলতে বলতে আমরা কিন্তু আরও একটা জায়গায় চলে এসেছি, আর এখানে আমরা কি দেখছি সবটাই শেয়ার করব আপনাদের সাথে। আমরা যেখানে এসেছি তার পথের দুধার ধরেই কিন্তু অনেক দোকান রয়েছে, সেই দোকানগুলো তো শেয়ার করলাম। এবার চলুন এগিয়ে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক আমরা ঠিক কোথায় এসে পৌঁছালাম। যেহেতু আমিও প্রথমবার এলাম, আমার কাছেও কিন্তু সবটাই একেবারে নতুন মনে হচ্ছে। এখানে দেখুন মহাদেব কি সুন্দর বসে রয়েছেন, এত সুন্দর মূর্তি আমার কিন্তু সামনে থেকে দেখতে বেশ লাগছিল। আর এখানে আরও একটা জিনিস ছিল নজর কাড়া, সেটা কিন্তু রাস্তায় প্রচুর ছোট বড় বিভিন্ন আকারেরই গোমাতা রয়েছেন, যারা কিন্তু খুব সহজেই আমাদের মতো অচেনা মানুষজনের সঙ্গে মিশে যাচ্ছেন, তাদের হাত থেকে খাবার খাচ্ছেন, আদর খাচ্ছেন, এরকম রয়েছে। দেখুন, আমি ভিডিওর মাধ্যমে ওদেরই একজনকে তুলে ধরতে পেরেছি। আমারও কিন্তু বেশ লাগছিল ওদের সঙ্গে সময় কাটাতে পেরে, আর মনে যদিও একটু ভয় ভয়ও ছিল। তো যাই হোক, আমরা এখনো মন্দিরের ভেতরে প্রবেশ করিনি, তো চলুন আপনাদের সাথে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই রয়েছে মন্দিরের প্রবেশদ্বার। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব ভেতরের দিকে। বাইরে থেকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। এখানে কিন্তু মন্দিরের গায়ে বিভিন্ন মূর্তি রয়েছে, সাথে কিন্তু বিভিন্ন আঁকা ছবিও রয়েছে। আর মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে। জানি না কতটা সুন্দরভাবে দেখাতে পারবো, যেহেতু সন্ধে নেমে আসছে। চারপাশটা কিন্তু মন্দিরের আলো ছাড়া প্রায় কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। চলুন ভেতরে যাই আর দেব দর্শন করি। এখানেও দেখুন, আমার কিন্তু বেশ লেগেছে, যদিও আসলে এই রূপটা কি রূপ ছিল সেটা কিন্তু আমি তুলে ধরতে পারছি না আপনাদের সামনে, যেহেতু মন্দিরের গায়েও কোথাও লেখা ছিল না, আর আমি কারোর কাছে জেনেও সঠিক উত্তর পাইনি। এখানেও দেখুন, এই যে মন্দিরের দেওয়ালগুলোর কারুকার্য সেটা কিন্তু বহু বছরের পুরনো, কিন্তু অসাধারণ। আর এত সুন্দর মনে হচ্ছে যেন কোষ্টি পাথরে খোদাই করা রয়েছে, খুব সুন্দর। আর শুধুমাত্র মূর্তিই নয়, পাশাপাশি কিন্তু হাতে আঁকা বিভিন্ন কলকা, বিভিন্ন ছবিও কিন্তু দেওয়াল জুড়ে রয়েছে, যেগুলো দেখতে ছিল অসাধারণ। এই জায়গাটা এতটাই সুন্দর, সারাটা দিন কাটালেও মনে হবে যেন সময় কম পড়ে যাচ্ছে। আর এগিয়েই আরো একটা সুন্দর জিনিস চোখে পড়েছে, আমি দেখিয়ে দেব আপনাদের সামনে থেকেও। মন্দিরগুলো প্রথমে আপনারা দর্শন করুন। পুরী আসার পর থেকে একটা জিনিস কিন্তু খুব ভালো লেগেছে আমার, আমাদের মতোই কিন্তু এখানেও লক্ষ্মী দেবী পূজিত হন। যদিও ধনলক্ষ্মীর পুজোর প্রভাবই এখানে বেশি রয়েছে, তবুও সারা জায়গায় আমরা যত জায়গায় ঘুরতে গিয়েছি কিংবা বিচের আশেপাশে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি লক্ষ্মী দেবীর আরাধনা হচ্ছে, আর সেটা যথেষ্ট ধুমধাম করেই হয়ে থাকে।
এখানেও দেখুন মা লক্ষ্মী এবং নারায়ণের মূর্তি রয়েছে। আর সমস্ত দেওয়াল জুড়ে যে চিত্রগুলো তুলে ধরা হয়েছে সেটা কিন্তু একেবারে নিখুঁত হাতে করা। আর এই যে এখানে কিন্তু আমাদের নজর আটকে গেছে, কারণ বাড়ি থেকে যে কদিন হলো এসেছি পুরীতে ততদিন কিন্তু আমাদের পোষ্যগুলোকে আমরা ভীষণভাবে মনে করছি। আর এখানে এসে আরও একবার ওদের দেখে মনটা খুশি হয়ে গেল, কারণ অনেক দিন হয়ে গেল ওরা আমাদের ছাড়া রয়েছে আর আমরাও ওদের থেকে দূরে রয়েছি। এখানে দেখুন বিভিন্ন রকম পাখি কিন্তু আমরা দেখতে পেয়েছি, জাভা, পায়রা, বদ্রি, অনেক কিছুই ছিল ওখানে। এখানে দাঁড়িয়েই কিন্তু বেশ কিছুটা সময় অতিবাহিত করা যায়, যদিও হাতে সময় খুব কম, তবুও চেষ্টা করছি যতটুকু ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব ততটুকু আপনাদের চোখের সামনেও তুলে ধরতে, কারণ আমি জানি আমার বন্ধুদের মধ্যে অনেকেই হয়তো বা এরকম পাখি পশু পছন্দ করেন। এখানে দেখুন অনেক পরিমাণেই কিন্তু ককাটেল রয়েছে। শুধু ককাটেলই নয়, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি এখানে অনেক রকমের কত পরিমাণে পাখি রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এই পাখি রাখার ব্যবস্থাটা করা হয়েছে। দেখুন অনেকটা উঁচু জায়গা জুড়েই কিন্তু করা হয়েছে, আর একেবারে উঁচুতে রয়েছে পায়রাগুলো। বিভিন্ন প্রজাতির পায়রাই কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি। যেহেতু এই ঘরটাই রয়েছে সবচেয়ে উঁচুতে, তাই খুব কাছ থেকে তো দেখানো সম্ভব নয়, যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম। চলুন এবার বাদ বাকি জিনিসগুলোও দেখে নেওয়া যাক। যেহেতু সন্ধ্যের পর আমরা এখানে এসেছি তাই মন্দিরের অনেক দরজাই কিন্তু হয়ে গিয়েছে বন্ধ, আমি দেখিয়ে দিচ্ছি সেটা। কিন্তু যতটুকু ফাঁক ফোকর পেয়েছি তার মধ্যে থেকেও কিন্তু তুলে ধরছি আপনাদের জন্য সবটুকু। আসলে এখানে আমরা অনেকে মিলে একসাথে এসেছি, তাই একটা আতঙ্ক তো কাজ করছি, পাছে বাদবাকিদের হারিয়ে না ফেলি। যেহেতু নতুন জায়গা তাই সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হচ্ছে আমাদের। জানি আপনাদের মধ্যে অনেকেই পুরী এসেছেন, তাদের কাছে হয়তো এগুলো নতুন কিছু নয়, কিন্তু যারা প্রথমবার দেখছেন ভিডিওর মাধ্যমে তাদের আশা করি বেশ লাগবে এগুলো দেখে। আর যারা আগেও এসেছেন, এই সমস্ত দৃশ্যগুলো তো ভিডিও ছাড়া চোখে সবসময় আটকে রাখা যায় না, তাই ভিডিওর মাধ্যমেও যারা দেখছেন আশা করি আপনাদের মন্দ লাগবে না। জায়গাগুলো দেখুন কত সুন্দর। এখানে কিন্তু মানুষজনের ভিড় রয়েছে যথেষ্ট, আশেপাশে চতুর্দিকে প্রচুর মানুষজন রয়েছে, তবুও এইসব জায়গা যেন এক একটা শান্তির জায়গা। আপনি যেন মন শান্ত হয়ে যায় এখানে এলে। এই চাকাটিকে সকলে বলছে এটি নাকি ভাগ্যচক্র। যাই হোক, আমি কিন্তু সেটা বুঝতেই পারিনি, তাই শুধুমাত্র ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরলাম। পরে যখন বেরিয়ে এসেছি তারপরে সকলের মুখে শুনেই বুঝতে পেরেছি ওটা ভাগ্যচক্র। তবে হ্যাঁ, ওই চাকাটা কিন্তু আমার ঘোরানো হয়নি। এখানেও দেখুন এই একটা মন্দিরের মধ্যে ছোট ছোট ভাগে আরো হাজারো একটা মন্দির করে ভেতর থেকে কিন্তু বিভিন্ন রকমের কারুকার্য করা হয়েছে, যেটা দেখতে সত্যিই অসাধারণ। এবার এখানে রয়েছে 108 শিবলিঙ্গ। চলুন ভেতরে যাওয়া যাক, কিন্তু ভেতরে গিয়ে কতটুকু আপনাদের বোঝাতে পারবো কে জানে। এখানে কিন্তু ভিড় রয়েছে যথেষ্ট, তবে যতটুকু সম্ভব হচ্ছে ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার আমি চেষ্টা করব আপনাদের চোখের সামনেও সমস্তটা তুলে ধরতে। এদিকে দেখুন, যেহেতু মানুষজনের ভিড় রয়েছে প্রচন্ড, আর তার মধ্যে সবটা একসাথে দেখানো সম্ভব না হলেও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কতগুলো এখানে শিবলিঙ্গ রয়েছে। এখানে প্রবেশ করার পর এদিক ওদিক থেকে ধাক্কা গুতি সব সামলে আমি কিন্তু এগিয়ে চলেছি সামনের দিকে, আর দেখাতে পারছি আশা করি কতগুলো শিবলিঙ্গ এখানে রয়েছে। এখানে কিন্তু নিয়মিত পুজো হয়,
যদিও আমরা সন্ধ্যের সময় এসেছি বলে সেই পূজোর্চনা কিছুই দেখতে পাইনি সঠিকভাবে। এখানে দেখুন, আমি একসাথে দেখানোর চেষ্টা করলাম কতগুলো শিবলিঙ্গ ওখানে রয়েছে। এবার আমরা আরো একটা দিকে চলে এসেছি মন্দিরের, আর এখানটায় দেখব কি দেখতে পাই। দেখুন, এবার দেখুন যেখানে আমি রয়েছি এখানে আপনারা কি দেখতে পান। দেখুন, এখানে রয়েছে স্বয়ং ভগবান বিষ্ণু, আর ওনার নাভিশঙ্খ আমি দেখিয়ে দেব। এই যে ওনাকে পদ্মনাভ বলার যে কারণ, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই অংশে। আর যেহেতু অনেক বড় জায়গা জুড়ে এই যে বিষ্ণুদেবের মূর্তিটা রয়েছে, তাই একসাথে কিন্তু মাথা থেকে পা সম্পূর্ণটা তুলে ধরা সম্ভব হয়নি আমার পক্ষে। যতটুকু পেরেছি ততটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এতক্ষণ ধরে সম্পূর্ণ মন্দিরটা ঘুরে দেখাচ্ছি আপনাদের, অথচ বলাই হয়নি এটা কোন মন্দির। এটা উড়িষ্যার যাজপুর জেলায় বৈতরণী নদীর তীরে অবস্থিত বারাহানাথ মন্দির। আপনারা প্রথমেই বিশাল আকারের শিব মূর্তিটা দেখেছেন, যেটা কিন্তু রয়েছে 183 ফুট, আর ভেতরে ভগবান বিষ্ণুর অবতারও আপনারা দেখেছেন। নাভির মধ্যে যে পদ্ম, তাতে কিন্তু স্বয়ং ব্রহ্মা বিরাজমান। বারাহানাথ মন্দির কিন্তু যজ্ঞ বরাহ মন্দির নামেও পরিচিত, যেটা আগেই বললাম উড়িষ্যার যাজপুর শহরে এবং বৈতরণী নদীর বাম তীরে অবস্থিত। এর কিন্তু পৌরাণিক গুরুত্ব রয়েছে যথেষ্ট, কারণ অনেকেই বিশ্বাস করে থাকেন এখানে স্বয়ং ব্রহ্মা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এই মন্দির সম্পর্কে যতটুকু আমি জানি ততটুকু তো জানালাম আপনাদের। এবার চলুন এখান থেকে বেরিয়ে আমরা অন্যত্র যাব, আর তারই মাঝে আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা একটু চা খেয়ে গলা ভিজিয়ে নিচ্ছেন, কারণ অনেকক্ষণ আমরা বেরিয়েছি, এখনো কয়েকটা জায়গা ঘোরা বাকি। আমার কিন্তু এই জায়গাটা বেশ লেগেছে, পাখি দেখতে পেয়েছি, আর এই যে ভোলা মহেশ্বর, তাকে দেখেও কিন্তু মনটা ভরে গেছে। আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে আরো একটা জায়গায় চলে এসেছি। কোথায় এসেছি চলুন দেখাই আপনাদের। আমরা এখন এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওখানেই কিন্তু আমাদের যেতে হবে, কিন্তু সামনে রয়েছে প্রচুর জল। এখান থেকে যাবার জন্য টিকিট কাটতে হয়, সেই টিকিটই কিন্তু কেটে নেওয়া হচ্ছে। মন্দিরটা আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। অনেকটা পথ জল পেরিয়ে আমরা কিন্তু এসে পৌঁছে গিয়েছি মন্দির চত্বরে। এবার চলুন ভেতরে যাই আর দেখে নেওয়া যাক এখানে ঠিক কি কি রয়েছে। জগন্নাথ দেবের মাসির বাড়ি এবং পিসির বাড়ির গল্প অনেক শুনেছি, কিন্তু যেহেতু চোখে দেখিনি তাই আগ্রহ রয়েছে জানবার অনেক কিছুই। দেখা যাক ভেতরে যাওয়ার পর আমরা কি দেখতে পাই, আর এই মন্দির সম্পর্কেই বা কি কি জানা যায়। ভেতরে মন্দিরের কারুকার্যটা একবার দেখুন, কি অসাধারণ। আসলে এই যে সমস্ত মন্দিরগুলো, এগুলো কিন্তু বহু বছরের পুরনো, তবুও দেখুন সেই সময়ের কারুকার্য, হাতের কাজ কতটা নিখুঁত ছিল। দেখুন, তবে এখানে রয়েছে যথেষ্ট ভিড়, আর ভেতরে কিন্তু ঠেলা ঠেলি গুতোগুতি করে তবেই এগোনো যাচ্ছে দু এক পা। ভেতরে গিয়ে খুব বকা দিচ্ছিল, কারণ কিছুতেই ওখানে ভিডিও বা ফটো তুলতে দেবে না, তাই উপায় হয়নি আপনাদের সাথে আর শেয়ার করার। তাই আমরা আবারও ওই মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি, এবং এবার কোথায় যাচ্ছি চলুন সেটাও দেখাবো আপনাদের। ওড়িয়া ভাষা যেহেতু আমার জানা নেই, আমি অনেক পথে ঘাটে বিভিন্ন লেখা, বিভিন্ন দোকানের উপর যে ব্যানারগুলো রয়েছে অর্ধেক উদ্ধার করতেই পারিনি। যেগুলো ওড়িশা ভাষার পাশাপাশি ইংরাজি ভাষাও রয়েছে, সেখানে বাদ বাকি জিনিসগুলো বুঝতেই পারিনি আসলে ওখানে কি লেখা রয়েছে। যাই হোক, পথের দুধারটাও দেখিয়ে দিচ্ছি যেহেতু এগিয়ে চলেছি। আর দেখুন রাস্তাঘাটের সৌন্দর্য কিন্তু বেশ।
এখানে কিন্তু রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পুরীতে আসার পর আরও একটা জিনিস কিন্তু আমার বেশ মন কেড়েছে। রাস্তাঘাট যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাগুলোও কিন্তু সব জায়গাতেই বেশ চওড়া। অলিগলির রাস্তা বাদে বেশিরভাগ রাস্তা কিন্তু প্রচণ্ডভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি চওড়াও রাখা হয়েছে, যেহেতু সারা বছর জুড়েই এখানে বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকদের ভিড় দেখা যায়। যাতায়াতের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, এদিকটা কিন্তু খুব ভালোভাবেই খেয়াল রাখা হয়েছে সমগ্র জায়গা জুড়েই। আমরা এগিয়ে চলেছি আর আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবো। হ্যাঁ, আমরা কাছাকাছি চলে এসেছি। এবার নেমে পড়ব গাড়ি থেকে আর আপনাদের সাথে নিয়ে যাব যেখানে আমরা এসেছি এই মুহূর্তে। দেখুন কত সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে সমস্ত জায়গাটাকে। প্রথমে আপনাদের জানিয়ে দিই কোথায় পৌঁছালাম আমরা এতক্ষণে। আমরা পৌঁছালাম জগন্নাথ দেবের পিসির বাড়ি। তার আগে চলুন দেখে নিই একেবারে মন্দিরের পাশেই যে পুজোটা হয়েছে। মণ্ডপটা দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু করা রয়েছে। আর আমি এর আগেও ভিডিওগুলোর মাধ্যমে জানিয়েছি আপনাদের যে পুরীতে বা ওড়িশায় জগন্নাথ দেবের পাশাপাশি কিন্তু মা লক্ষ্মীকেও পুজো করা হয় খুব ধুমধামের সহিত। এসে কিন্তু আমরা বেশ কিছু মা লক্ষ্মী দেখেছি এবং পুজো না দেখতে পারলেও যজ্ঞ এবং বিসর্জনের বিভিন্ন মুহূর্তও আপনাদের সাথে শেয়ার করেছি। আজও কিন্তু আরও একবার তুলে ধরছি মা লক্ষ্মীর আরও একটা রূপ। এখানে ধনলক্ষ্মী পূজিত হন। প্রথমে তো মণ্ডপ সজ্জাটা দেখিয়ে দিলাম, এবার দেখুন মায়ের মূর্তি। কি অপরূপ তাই না? খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছিল সমস্ত মণ্ডপটা। আবার দেখুন এই যে মূর্তি, ওপরে কিন্তু জগন্নাথ দেবকেও অধিষ্ঠিত রাখা হয়েছে। এর আগেও আমাদের সহযাত্রী যারা এসেছেন পুরীতে পুজোর পর, তারা কিন্তু এরকম সময়ে লক্ষ্মী পুজো দেখতে পেয়েছেন, আর যেটা খুব ধুমধামের সঙ্গেই করা হয়ে থাকে। মণ্ডপ সজ্জা এবং দেবী মায়ের রূপ সমস্তটাই তো দেখিয়ে দিলাম আপনাদের। এবার চলুন আমরা কিন্তু এখান থেকে প্রণাম সেরে দেখে নেব জগন্নাথ দেবের পিসির বাড়িতে আমরা ঠিক কি কি দেখতে পাই। যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, একটু মনে আতঙ্কও আছে, হয়তো বা দরজা বন্ধ হয়ে যাবে, আর তারপর আমরা যে আশা করে এসেছি ভেতরে গিয়ে কিন্তু সমস্তটা দেখতে পারবো না। যাই হোক, দেখা যাক কি আছে কপালে। মায়ের মূর্তিটা এত সুন্দর, বেরোতে ইচ্ছা করছিল না, তবু আমরা এদিকটায় চলে এসেছি। আর দেখুন ওনার সাথে কিন্তু সকলেই মেতেছিল সেলফি তুলতে, ভিডিও করতে। আমরাও তাতে সামিল হলাম। সকলে মিলে আমরা একটু ছবি তুলে নিলাম। যেহেতু ভিডিও করা যাচ্ছিল না ভিড়ে, তাই যতটুকু সম্ভব হচ্ছে আপনাদের সামনে কিন্তু ওনাকে আমি তুলে ধরার চেষ্টা করছি। ওনার সম্পর্কে সঠিক তথ্য আমি জানি না, তবে যতটুকু জানি সকলেই বলছিল ওনার দেখা কিন্তু সহজে পাওয়া যায় না, উনি জগন্নাথ দেবের পিসি। আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন, কারণ আমি যতটুকু জানি শুধুমাত্র সেটুকুই জানালাম। এই যে মন্দির রয়েছে, কিন্তু মন্দিরের দরজা হয়ে গিয়েছে বন্ধ, যেহেতু আমাদের আসতে বেশ রাত হয়ে গিয়েছে। অন্য কোনো উপায় না দেখে বাইরে থেকেই যতটুকু সম্ভব ততটুকু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। যেহেতু মন্দির বন্ধ আর ভেতরেও যেতে পারলাম না, তাই কি আর করার, এগিয়ে যেতে হবে সামনের দিকে। এখানে এসে দরজা বন্ধ দেখে মনটা বেশ খারাপ লাগছে, এটা সত্যি, কিন্তু কি আর করার, যেটুকু কপালে থাকে তার বাইরে কারোর কিচ্ছুই করার নেই। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা আরও একটা জায়গায়। তো এখানে এগিয়ে দেখে নেব কি দেখতে পাই। তবে এতটা রাত হয়ে গিয়েছে এখন যে মন্দিরের দরজা বন্ধই দেখতে পাবো এটাই খুব স্বাভাবিক। তবুও আমরা এগিয়ে এসেছি। আর দেখুন
মন্দিরের সিঁড়ির দুপাশ দিয়ে কত সুন্দর গাছগুলোকে বসানো রয়েছে। পরিবেশটা কিন্তু খুব সুন্দর, আর যেহেতু বেশ অনেকটাই রাত, বেশ ফাঁকাও রয়েছে। এখানে আপনারা যতজনকে দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু আমাদের সঙ্গেই গিয়েছেন। বাইরের থেকে সেরকম ভিড় ভাট্টা কিন্তু একেবারেই নেই। মন্দিরের গায়ে লেখা নামটা আমার কিন্তু উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি, তবে আমাদের সহযাত্রী যারা ছিলেন তাদের কাছে জানতে পেরেছি এটা লিঙ্গরাজ মন্দির। সঠিক কিনা আমি কিন্তু সঠিক জানি না, যদি আমি ভুল বলে থাকি যারা জানেন আমাকে কিন্তু অবশ্যই শুধরে দেবেন। মন্দিরের দরজা স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে গিয়েছে, যেহেতু বেশ অনেকটা রাত এখন। তবে ফাঁক দিয়ে যতটুকু দেখানো সম্ভব সেটুকু তো মিস করা যাবেই না, তাই আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। ভেতরে কিন্তু অসংখ্য ঘন্টা বাঁধা ছিল, আর বাইরের পরিবেশটা খুবই শান্তশিষ্ট এবং ছিমছাম, সেটা আগেই বলেছি আপনাদের। এবার চলুন দেখিয়ে দিই কিরকম রয়েছে আশপাশটা। যেহেতু অনেকটা রাত করে ফেলেছি, আপনারা বুঝতেই পারছেন মোবাইলের আলো ছাড়া এখানে কিন্তু এদিকটায় বিশেষ কোনো আলোর ব্যবস্থা নেই। তবে তার মধ্যে যতটুকু বোঝানো সম্ভব আমি দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি আপনাদের। বেশ অনেকটা রাত হয়ে গিয়েছে এখন, আর এবার আমাদের কিন্তু ফেরার পালা। তবে একেবারে যে হোটেলেই ফিরবো এমনটা নয়, ভীষণ ইচ্ছা করছে আরও একবার একটু সমুদ্র তটে ঘুরে বেড়াতে। জানি না সকলের ইচ্ছা ঠিক কি হবে, আর লাস্ট অবধি কি করব আমরা। যাই করি সেটা তো আপনারা অবশ্যই জানতে পারবেন। এখানে দেখুন আমরা কিন্তু মোটামুটি এসে পৌঁছে গিয়েছি, আর এখানে আরও একটা জিনিস শেয়ার করলাম। দোকানটার নাম ছিল কাকাতুয়া, আর এখানে কিন্তু সত্যি সত্যি জীবন্ত কাকাতুয়ার দর্শনও আমরা পেলাম। ভিড়ও ছিল প্রচণ্ড, আর এই যে কাকাতুয়াগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড ভিড় জমে গিয়েছে ওদের ঘিরে। ওরা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে। যাই হোক, এই কাকাতুয়াটাকে দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে ঠিকই, কিন্তু খুব কাছ থেকে সেটা দেখা বা দেখানো একেবারেই সম্ভব হচ্ছে না, যেহেতু সবাই ওকে নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছে। হয়তো আমি সমুদ্র ভালোবাসি বলেই আমার সাথে এমনটা হয়। যতবারই ক্লান্ত হয়ে গেছি বলে ঘরে ফেরবার ইচ্ছাই হোক না কেন, সমুদ্র কিন্তু ভীষণভাবে টানে, আর ওর কাছে না এসে থাকাও যায় না। কি অপরূপ, তাই না? মাঝে মধ্যে কি মনে হয় জানেন তো, বাড়ি যদি আমাদের কাছাকাছি হতো, আমি দিনের বেশিরভাগ সময়টা এখানেই কাটাতাম। এসব আজব কল্পনা হয়তো আমার মাথাতেই আসে, জানি না কারো এরকম হয় কিনা। আমি কিন্তু সমুদ্র দেখতে ভীষণ ভালোবাসি। স্নান করি বা না করি, পাড়ে বসেও দীর্ঘ সময় কিভাবে যে কেটে যায় টের পাওয়াই যায় না। এখন আগেই জানিয়েছি বেশ অনেকটাই রাত, আর আশেপাশের পরিবেশটা দেখে আপনারা সেটা বুঝেও গিয়েছেন। শরীর কিন্তু আজ ভীষণ ক্লান্ত, কারণ আমরা প্রায় কয়েক ঘন্টা ঘুরে সবে ফিরেছি, আর এখানে এসে মন একেবারে শীতল হয়ে গেছে। বেশ লাগছে জানেন তো। আর সকলেই আমরা যারা আজ ঘুরতে গিয়েছিলাম প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে রয়েছি সমুদ্রের পাড়ে। এখানকার দৃশ্য দেখতে বেশ লাগে, আর রাতের অন্ধকারের মধ্যে সমুদ্রের এই ঢেউগুলো এসে যেন চারপাশটাকে আলোয় আলোকিত করে দিয়ে যায়। দারুণ একটা অনুভব। আরও একটা মন খারাপের বিষয়ও আছে। দেখতে দেখতেই দিনগুলো কেটে গেল, আবার তো 2-1 দিনের মধ্যে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিতে হবে। সেটা মনে পড়লেই মনটা একাই খুব খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আগে থেকেই মন খারাপ করে তো কোনো লাভ নেই। এখন আমরা ঢেউগুলোর মধ্যেই কোথাও হারিয়ে যাই। সময় তো টিকটিক করে এগিয়েই চলেছে, তবে যে রাত হয়েছে আর না ফিরে কোনো উপায় নেই। এবার আমাদেরকে বাড়ি ফিরতেই হবে, কারণ আমাদের জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করছে খাবার নিয়ে। আর এর চেয়ে বেশি তো দেরি করার উপায় নেই,
তাই বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নেব। পরবর্তী দিনগুলোয় কি কি করছি আমরা সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে আপনাদেরও মৌসুমিজ ওয়ার্ল্ডের। জানেন তো, এখানে যেহেতু আমরা অনেকে মিলে একসাথে ঘুরছি, আনন্দ করছি, সময়টা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। আমরা যেহেতু চাইছি সময়টা একটু সময় থমকে যাক, আরও বেশি তাড়াতাড়ি সময় কাটছে। এভাবেই হয়তো ভালো মুহূর্তগুলো জীবন থেকে আমাদের হারিয়ে যায়। তাই ভিডিওর মাধ্যমে তুলে রেখে দিচ্ছি পরবর্তী সময়ে, যাতে যখনই মনে পড়বে সমুদ্রকে এক ঝলকে দেখে নিতে পারি। আর আপনাদের সাথেও শেয়ার করা এই কারণেই, আপনারা যারা বাড়ি বসে ভিডিওর মাধ্যমে দেখছেন আপনাদেরও দেখে বেশ ভালোই লাগে। চলুন এবার আমরা বাড়ি ফিরব। আর কোনো উপায় নেই, সকলেই কিন্তু রেডি হয়ে গিয়েছে ফেরার জন্য। বাড়ি বলতে এই মুহূর্তে তো সেই হোটেলের রুম, সেখানে গিয়ে ফ্রেশ হয়ে খেতে যাব। বাড়ি এসেই কিন্তু ফ্রেশ হয়েই খেতে চলে এসেছি, যেহেতু বেশ অনেকটা রাত হয়ে গিয়েছে। আজ মেনুতে রয়েছে ডাল ভাত, সাথে পাঁপড় ভাজা, আর রয়েছে বিরিয়ানি এবং চিকেন কষা। আজ তবে এইটুকু থাক, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু মৌসুমিজ ওয়ার্ল্ডের সাথে থাকতে ভুলবেন না। সকলকে আন্তরিক ধন্যবাদ।